তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি বইভিত্তিক সাজেশন তোমাদেরকে আমি দেবো। তোমরা এর আগের ইউনিট টেস্টে যারা আমার সাজেশনগুলো ফলো করেছো তারা অনেকেই কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছো, তাই আমি বলবো আজকে যে সাজেশন দিতে চলেছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোলে ক্লাস 7-এ যে চ্যাপ্টারগুলো আছে, 4 নম্বর চ্যাপ্টার ভূমিরূপ, নদী, তারপরে দেখো শিলামাটি ও আফ্রিকা মহাদেশ। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে। যদি তোমাদের স্কুলে অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি খুব তাড়াতাড়ি সেটার সাজেশন ভিত্তিক স্পেশাল ক্লাস নিয়ে দেবো। তার আগে তোমাকে বলি, যদি তুমি দাদার ক্লাসরুমে নতুন হও তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার সাবস্ক্রিপশনটা কিন্তু খুবই দরকার। এবার চলো তুমি তোমার বইয়ের ভূগোল বইয়ের পৃষ্ঠা নাম্বার 37 বের করো। ভূমিরূপ চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। দেখো, পৃথিবীর কোথাও আছে উঁচু উঁচু পাহাড় পর্বত, কোথাও আছে মালভূমি, কোথাও আছে সমতল ভূমি। ভূপৃষ্ঠের এই যে ভূমির এই যে বৈচিত্র্যপূর্ণ রূপ, অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি, একেই আমরা এক কথায় বলতে পারি ভূমিরূপ। পরীক্ষার প্রশ্ন আসে ভূমিরূপ কী বা কাকে বলে, এখানে দেখো সেই পয়েন্টটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট পড়ে রাখবে। এরপর দেখো, উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি পর্বত, একটা হচ্ছে কি মালভূমি, একটা হচ্ছে সমভূমি। পরীক্ষা আসতে পারে ভূমিরূপ কয় প্রকার, কী কী লিখবে অবশ্যই। এরপরে চলে আসো পৃষ্ঠা নাম্বার 38-এ। দেখো এখানকার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অভ্যন্তরীণ প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। কিংবা এই প্রশ্নটা আসতে পারে ভূপৃষ্ঠের সব জায়গায় এক রকমের নয় কেন। এর মেন কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার জানি অভ্যন্তরীণ প্রক্রিয়াটা কি। আমাদের পৃথিবীর মহাদেশ মহাসাগরগুলো অনেকগুলো পাতের উপর দাঁড়িয়ে আছে, আর এই পাতগুলো কিন্তু ভাসমান। কখনো কখনো এই পাতগুলো পরস্পরের সাথে ধাক্কা দেয়, অর্থাৎ প্লেটগুলো ধাক্কা দিচ্ছে, কখনো কখনো এই প্লেটগুলো দূরে সরে যাচ্ছে। আর এর ফলে তৈরি হচ্ছে ভূ আলোড়ন, আর এই ভূ আলোড়নের ফলে তৈরি হচ্ছে কি পাহাড় পর্বত বা সমভূমি। যেহেতু এটা পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির জন্য হচ্ছে, তার জন্য এটা একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। এখান থেকে এই পর্যন্ত আসবে। যদি পরীক্ষা প্রশ্নটা আসে অভ্যন্তরীণ প্রক্রিয়া কাকে বলে, এটুকু লিখবে। এবার দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পৃথিবীর বাইরের ঘটনা, কীরকম নদীর জলপ্রবাহ হতে পারে, হিমবাহ প্রবাহ হতে পারে, বাতাসের প্রবাহ হতে পারে, সমুদ্রের কী হতে পারে, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোতের কারণে কী হতে পারে, যে অনেক সময় অনেক এলাকার ভূমিগুলো কী হয়, ক্ষয় হয়। কিংবা কোনো জায়গায় কী হচ্ছে, যে নদীর জলের সাথে কী হচ্ছে, পলি মাটিগুলো এক জায়গায় সঞ্চিত হয়ে বিশাল একটা সমভূমি তৈরি করছে। তো এই সমস্ত অর্থাৎ পৃথিবীর বাইরের ঘটনার জন্য যখন ভূমিরূপ তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। বুঝতে পারলে লিখতে পারবে। এরপর দেখো 38 পৃষ্ঠাতে নিচের দিকে আছে, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় ধরনের হয়, আমরা বলবো 3 ধরনের হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, একটা হচ্ছে কি স্তূপ পর্বত, আর একটা হচ্ছে আগ্নেয় পর্বত। এবার দেখো, এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, তাই না, তারপরে বলছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, সবই ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার কথা হচ্ছে ভঙ্গিল পর্বত কীভাবে তৈরি হয়। পৃথিবীতে অনেকগুলো প্লেট নিয়ে তৈরি। তো দেখো, পাশাপাশি দুটো প্লেট যখন একটা প্লেটের উপর আরেকটা প্লেট উঠছে, ঠিক আছে, উঠছে, তখন সেই এলাকাটা এরকম উঁচু হয়ে যাচ্ছে। উঁচু হয়েই কিন্তু আলটিমেটলি কী হচ্ছে বলতো, ভঙ্গিল পর্বতের রূপ নিচ্ছে। এবার আসছে স্তূপ পর্বত কি। এরকম একটা দেখো পার্ট আছে, একটা দুটো তিনটে পার্ট। তো পাশাপাশি দুটো পার্ট কী করছে, মিডিলের পার্টটার উপর প্রচণ্ড প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়ার ফলে কী হচ্ছে, এই যে অংশটা আছে মিডিলের, এটা উঁচু হয়ে যাচ্ছে। উঁচু হয়ে কী করছে, একটা বড় একটা পর্বতের রূপ নিচ্ছে। এই পর্বতটাকে বলবো স্তূপ পর্বত। উদাহরণ হিসেবে বলতে হবে ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোস, এরকম স্তূপ পর্বতের উদাহরণ। পরীক্ষা আসতে পারে স্তূপ পর্বতের একটি উদাহরণ দাও, এটা লিখে দিতে হবে। বা স্তূপ পর্বত কাকে বলে সেটাও বুঝে গেলে লিখতে পারবে। এবার অগ্নুৎপাতের ফলে, অর্থাৎ পৃথিবীর কোনো দুর্বল অংশ দিয়ে যখন লাভা ম্যাগমা এগুলো বেরিয়ে আসছে, বেরিয়ে কী করছে, ওগুলো জমে যাচ্ছে, জমতে 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 একটা সময় কী করছে, সেটা পর্বতের আকার ধারণ করছে। তো যেহেতু অগ্নি উৎপাতের ফলে কী হচ্ছে, একটা সময় পর্বতের আকার নিচ্ছে, তো এই কারণে আমরা বলবো এটা হচ্ছে আগ্নেয় পর্বত। দেখো এখানে লেখা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণ হিসেবে বলতে হবে ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, এরকম পর্বতের উদাহরণ। পরীক্ষা আসতে পারে ইতালির ভিসুভিয়াস হলো আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, কিংবা আসতে পারে যে ভঙ্গিল পর্বত। এর মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে। এর সঙ্গে তোমরা পড়বে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে, দেখো পর্বত কি, 900 মিটারের বেশি উঁচু ধরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা এলাকাটাই হচ্ছে কি পর্বত। এর সঙ্গে দেখো এখানে বলেছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 1 নম্বরে আসতে পারে, পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। ক ভাগের, 4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বতময়। আর এর সঙ্গে দেখো পর্বত শৃঙ্গ কি, পর্বতের মাথার দিকে যে সুচালো সরু একটা অংশ থাকে, উঁচু একটা অংশ, সেটাই হচ্ছে পর্বত শৃঙ্গ। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। দেখো এই যে এখানে বলে দিলাম, স্টার দিয়ে রাখা আছে, 8848 মিটার উঁচু। এবার দেখো পর্বত উপত্যকা কি, দুটো পর্বতের মাঝখানে যে একটা 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 প্লেন একটা অংশটাকে
অর্থাৎ নিচু একটা খাতের মতো অংশ থাকে, সেটাই হচ্ছে পর্বত উপত্যকা। আর পর্বত শ্রেণী বলতে অনেকগুলো পর্বত শৃঙ্গ আর বিশাল বড় একটা উপত্যকা জুড়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে পর্বত শ্রেণী। আর পর্বত গ্রন্থি বলতে অনেকগুলো পর্বত শ্রেণী এক জায়গায় যেখানে মিলিত হবে সেটাকে বলবো হচ্ছে পর্বত গ্রন্থি। দেখো সব বুঝতে পারছো, আশা করি তোমার প্রবলেম হবে না পরীক্ষায় লিখতে। পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো এখানে বলেছে হিমালয় এবং কুইলিন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত তিব্বত মালভূমি। অনেক সময় প্রশ্ন আসতে পারে হিমালয় এবং কুইলিন পর্বতশ্রেণীর মাঝে কি অবস্থিত, বলবো তিব্বত মালভূমি। এটা পৃথিবীর বৃহত্তম মালভূমি। ওকে, তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে মহাদেশীয় মালভূমি। উদাহরণ হিসেবে কী দিচ্ছে দেখো, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি। এরপরে দেখো লাভা গঠিত, অর্থাৎ অগ্নুপাতের সময় লাভা বা ম্যাগমা কী হচ্ছে অনেকটা এলাকা জুড়ে জমা হয়ে যে একটা মালভূমি তৈরি করছে সেটা হচ্ছে লাভা মালভূমি। যেরকম উদাহরণ হিসেবে বলছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি। এবার ব্যবিচ্ছন্ন মালভূমি কি, কোনো একটা বড় মালভূমি যখন কি হবে বিভিন্ন উপত্যকা বা নদী ইত্যাদির কারণে যখন আলাদা আলাদা হয়ে যাবে সেটাই হচ্ছে ব্যবিচ্ছন্ন মালভূমি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এরপরে দেখো টেবিল ল্যান্ড। মালভূমির কি হয়, টেবিলের উপরটা হয় টেবিলের মতো একদম প্লেন, আর পাশের যে অংশগুলো অর্থাৎ সাইডের যে অংশগুলো হয় সেগুলোগুলো কী হয় ঢালু এবং খাড়া হয়, এটাকেই বলা হয় টেবিল ল্যান্ড। পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসতে পারে, যত কঠিন প্রশ্নই আসুক লিখে দিয়ে আসতে পারবে। এবার দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। এটা কিন্তু আসে পরীক্ষায়, কাকে পৃথিবীর ছাদ বলা হয়, পামির মালভূমিকে। এরপর দেখো পলিগঠিত সমভূমি কীরকম, নদী বা সমুদ্র বা হ্রদে কী হয় দীর্ঘদিন ধরে পলি জমে যে সমভূমি তৈরি করছে সেটা হচ্ছে পলি গঠিত সমভূমি। আর লাভা অগ্নুৎপাতের ফলে যে সমভূমি গঠিত হচ্ছে সেটা হচ্ছে লাভা সমভূমি। এটা পরীক্ষা আসতে পারে, লাভা সমভূমি কি, পলি গঠিত সমভূমি কি। তারপরে আসতে পারে লোয়ের সমভূমি কি। এটার মানে হলো দীর্ঘদিন ধরে কোথাও এক জায়গার বালি থাকবে, সেটা বায়ুতে কী হবে, বাহিত হবে, অর্থাৎ বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরে একটা জায়গায় সঞ্চিত হয়ে একটা বড় সমভূমি তৈরি হবে, সেটা হচ্ছে লোয়ের সমভূমি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গভীর মরুভূমি থেকে দেখো বায়ুতে হয়ে লোয়ের সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে পড়বে বৈশিষ্ট্য, সমভূমির বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, অবশ্যই পড়বে, এটা কিন্তু বৈশিষ্ট্য আকারে আছে। ওকে, এরপরে চলে আসো পরের পৃষ্ঠাতে। দেখো পর্বত, মালভূমি, সমভূমি আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে সে ব্যাপারে এখান থেকে তো এমন প্রশ্ন আসে না। দেখো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম মানুষ তখন বসবাস করবে, সেখানকার খাবার দাবার, বেশভূষা বা জীবিকাও কিন্তু সেভাবে নির্ভর করবে ভূমির উপর সাথে সাথে। এর পরের প্রশ্ন, মানব জীবনে মালভূমি বা পর্বতের ভূমিকা কী বা গুরুত্ব কী। পর্বত থাকলে আমাদের কী কী সুবিধা হতে পারে, দেখো উঁচু পর্বতের বরফগুলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। একই রকমভাবে দেখো এখানে আছে যে অনেক সময় উষ্ণ বাতাস কী হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপরে সেই পর্বতে প্রচুর নরম কাঠ পাওয়া যায়, তার উপর অনেকে জীবিকা নির্বাহ করে, তাই না। এর সঙ্গে সঙ্গে পড়তে হবে দেখো মালভূমির গুরুত্ব। মালভূমির গুরুত্ব কি, সেখানে প্রচুর পরিমাণে কী পাওয়া যায় বলো তো, খনিজ সম্পদ পাওয়া যায়। এগুলো এখানে লেখা আছে, একবার রিডিং করবে তাই লিখতে পারবে। ওকে, এবার পরের চ্যাপ্টারে চলে আসো। দেখো নদী, এখানকার প্রশ্নগুলো খুবই সোজা, তেমন বোঝানোর দরকার পড়বে না, তুমি লিখতে পারবে। দেখো যেখান থেকে নদীর সৃষ্টি হয় সেটা হচ্ছে উৎস। এখানে উৎস হিসাবে আমরা বলতে পারি যে উৎস কাকে বলে, নদীর উৎস কাকে বলে। এবার আসতে পারে যে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, এটাও খুব ইম্পর্টেন্ট। মোহনা কাকে বলে, যেখানে নদী অর্থাৎ নদী যেখানে কী করছে মিশছে, সেটা হ্রদ হতে পারে, উপসাগর হতে পারে, জলাশয় হতে পারে, সেটাকে বলবো মোহনা। এর পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো ধারণ অববাহিকা কাকে বলে। দেখো পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোটো ছোটো জলাধারের মাধ্যমে কী হচ্ছে বয়ে যাচ্ছে এবং বড় নদীতে মিশছে, যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে সেই এলাকাটা হচ্ছে ধারণ অববাহিকা। আর জলাবিভাজিকা কি, ধরো মাঝখানে একটা পর্বত আছে, তার দুপাশ দিয়ে অনেক জল কী করছে বয়ে 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 বিভিন্ন নদীতে গিয়ে মিশছে, তো মাঝখানে পর্বতটাকে দুটো ভাগ করে দিচ্ছে নদীটাকে, এটাকে বলবো জলাবিভাজিকা। একটু পড়ে নেবে এখান থেকে উপনদী কি, এরপরের পৃষ্ঠাতে পাবে। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উপনদী কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো বলা হচ্ছে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো বড় নদীতে মিশবে তখন ওই আগের নদীর, অর্থাৎ এই যে নদীটা মিশছে আগের নদীটা, সেই আগের নদীটাকে বলা হবে ওই বড় নদীটার উপনদী। উদাহরণ হিসেবে দেখো এখানে আছে যমুনা, গোমতী, ঘরগড়া, কোশি, গণ্ড প্রভৃতি। এবার দেখো শাখা নদী কি, একটা বড় নদী যখন অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বড় নদী যে ভাগ হয়ে যাচ্ছে সেই ভাগগুলোকেই বলবো যে বড় নদীটার শাখা নদী। এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে দেখো ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এরপরে নিচের দিকে দেখো আছে নদীর উপত্যকা কাকে বলে। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলবো নদীর উপত্যকা। আর নদীর অববাহিকা বলতে নদীর আশেপাশে, অর্থাৎ নদী, উপনদী, শাখা নদী তার আশেপাশে অর্থাৎ যে এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তার অববাহিকা। আর দোয়াব কি, দোয়াবটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার করা সবই পড়বে। দুটো নদী মধ্যবর্তী স্থানকে আমরা বলবো হচ্ছে দোয়াব। আন্তর্জাতিক নদী কি, এটা কিন্তু খুব আসে, অন্তর্বাহিনী নদী এটাও খুব আসে, এটাও পড়বে। স্টার করা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। যে নদী কোনো দেশের মধ্যেই উৎপন্ন হয় সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ের মধ্যে মিশে যায়
তাকেই বলবো আন্তর্বাহিনী নদী। যেরকম ধরো ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া আন্তর্বাহিনী নদী। আর যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাকেই বলবো হচ্ছে আন্তর্জাতিক নদী। যেরকম ধরো এখানে বলছে সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানুব আন্তর্জাতিক নদী। ব্রহ্মপুত্র কিন্তু ভারতের নদী, ওকে, সিন্ধু ভারতের নদী। এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসো, নিত্যবাহ নদী কি? যে নদীতে সারা বছরই কি থাকবে? জল থাকবে, অর্থাৎ বরফগুলা জল থাক, ঠিক আছে, বা বৃষ্টির জল থাক, সারা বছরে থাকবে, সেটাকে বলবো হচ্ছে নিত্যবাহ নদী। এক্ষেত্রে পর্বত থেকে কিন্তু নিত্যবাহ নদীগুলো আসে। আর এখানকার জলের রঙগুলো কী হয় বলতো? নীল রঙের হয়, যেরকম গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী এরকম। মালভূমি থেকে বা অন্যান্য কোনো উঁচু এলাকা থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হয়, সেখানে কিন্তু সারা বছর জল থাকে না সেই নদীতে, সেগুলোকে অনিত্যবাহ নদী বলবো। যেরকম বলছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, সারা বছর জল থাকলে অল্প থাকছে, ওকে। এর পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো নদীর কাজের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমরা পড়বো, যে নদীর কাজ 3 রকম হতে পারে। কীরকম? একটা হচ্ছে ক্ষয় কার্য, একটা বহন কার্য, একটা হচ্ছে সঞ্চয় কার্য। এবার কথা হচ্ছে কোথায় কি কাজ করছে? উচ্চ প্রবাহ অর্থাৎ পাহাড় পর্বতের নদী যখন প্রবাহিত হয়, তখন কি করে? সেখানকার পাথরগুলোকে কি করে? ক্ষয় করতে থাকে। অর্থাৎ উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কার্য। আর বহন কার্য কি? নদীর মধ্য যে প্রবাহ হবে সেটা হচ্ছে বহন, অর্থাৎ পলি বালি যা আছে সেটাকে বহন করে নিয়ে যাবে। যেটা হচ্ছে নিম্ন প্রবাহ, অর্থাৎ নদী যেখানে মিশতে যাবে সেখানে কি করে? ওই যে পলিবালিগুলো আছে সেখানে জমতে থাকে, জমে 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 কী হয়? বড় বড় একটা চর, অনেক সময় দেখা যাচ্ছে সমভূমি তৈরি করছে। যেহেতু জমছে অর্থাৎ সঞ্চয় করছে, এটা হচ্ছে সঞ্চয় কার্যের মধ্যে পড়ছে। পরের পৃষ্ঠায় চলে আসো, এখানকার ইম্পর্টেন্ট এগুলোই দেখো, যেটা বুঝালাম, এটা নদীর উচ্চ প্রবাহ, এটা নদীর মধ্য প্রবাহ। তো অবশ্যই এগুলো পড়বে, যেগুলো স্টার করা আছে সেগুলো অবশ্যই পড়বে, হ্যাঁ। এবার নদীর উচ্চ প্রবাহ দেখো, এখানে একটু বৈশিষ্ট্য আছে, সেগুলো পড়বে, ওকে। আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো, লিখতেও পারবে। এবার আসতে দেখো গিরিখাত। নদীর উচ্চ প্রবাহ কোথাও কোথাও আই আকৃতি বা ভি আকৃতির কী হয় বলো তো? গিরিখাত তৈরি করে। অর্থাৎ এখানে নদী খুব সরু হয়ে যায় আর খুব গভীর হয়ে যায়। এই যে আই আর ভি আকৃতির যে সরু আর গভীর এলাকা, সেটাকেই অর্থাৎ এই যে নদী উপত্যকা, সেগুলোকে বলবো হচ্ছে গিরিখাত। আর এর সঙ্গে সঙ্গে পড়তে হবে ক্যানিয়ন কি? দেখো বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাত দেখা যায়, সেগুলোকে বলবো হচ্ছে ক্যানিয়ন, ওকে। এর সঙ্গে পড়তে হবে জলপ্রপাত। মানে কি বলতো? ঝর্ণা দেখছো না, সেই ঝর্ণাটাই কিন্তু জলপ্রপাত বা বলতে পারি ওয়াটারফল। কি কাকে বলে আসতে পারে, অবশ্যই পড়বে। উদাহরণ হিসেবে দেখো এখানে বলছে যোগ জলপ্রপাত, ওকে। এর পরের পৃষ্ঠায় চলে আসো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসবে নদীর মধ্যপ্রবাহের বৈশিষ্ট্য কাজ। এর সঙ্গে সঙ্গে পড়তে হবে যে মিয়েন্ডার, নদী বদ্বীপ। নদীর মধ্যপ্রবাহে কিন্তু নদীর বদ্বীপ তৈরি হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কী হচ্ছে? অনেক সময় পলিবালি জমে নদীর যে প্রবাহ সেটাকে বাধা দেয়, অর্থাৎ নদী তখন অন্য পথে চলতে শুরু করে দেয়। তো মাঝখানে একটা কী হয়? চরের মতো একটা এলাকা সৃষ্টি হয়ে যায়, সেটাকেই বলবো হচ্ছে নদী বদ্বীপ। দেখতে পাচ্ছ এই যে ছবিতে আছে। এরপর দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতেই পারে কিন্তু। এক্ষেত্রে কী হচ্ছে? নদী কী হচ্ছে? এঁকে বেঁকে প্রবাহিত হয়, অনেকটা অশ্ব বলতে ঘোড়ার যে পায়ের খুরের মতো হয় না, সেরকম একটা আকার নেয়, এই যেরকম। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে সুন্দর লেখা আছে, একবার পড়ে নেবে, হয়ে যাবে। এর পরের পৃষ্ঠায় চলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নদীর নিম্ন প্রবাহ। দেখো এখানকার কাজ বৈশিষ্ট্য বলছে, সঙ্গে সঙ্গে প্লাবন ভূমি কি সেটা পড়তে হবে, বদ্বীপ বা ডেল্টা। আর এর সঙ্গে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যামাজন এর কোনো বদ্বীপ নেই কেন? অ্যামাজনের কোনো বদ্বীপ নেই কেন? অর্থাৎ যখন কোনো নদী মোহনায় গিয়ে মিশছে, যদি সেই নদীতে কি হয়? যে প্রচণ্ড স্রোত বয়, হ্যাঁ, সেই নদীতে দেখা যাচ্ছে যে কোনো রকম পলিবালি নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু মোহনায় কোনো রকম বদ্বীপ তৈরি করবে না, কারণ পলিবালি তো নেই, জমা করবে কি করে? আর দ্বিতীয়ত, যেখানে মিশছে সেখানে যদি প্রচণ্ড পরিমাণে সমুদ্র স্রোত থাকে, অর্থাৎ সমুদ্রের যে স্রোতটা সেটা প্রচণ্ড হারে হচ্ছে, তখন কিন্তু সেই পলিবালিগুলো জমতে পারে না। তো তখন কি হয়? কোনো রকম বদ্বীপই তৈরি হয় না। এই কারণে অ্যামাজনের কোনো বদ্বীপ নেই। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখবে। এরপরে একবারে চলে আসো শিলা ও মাটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। দেখো এগুলো খুবই সোজা, ততটা বোঝাতে হবে না। দেখো আগ্নেয় শিলা কাকে বলে এবং এর সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের পড়তে হবে, পড়ে নেবে। পাললিক শিলা কাকে বলে, এর সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য পড়তে হবে। দেখো আগ্নেয় শিলার ক্ষেত্রে বলা হচ্ছে কি, আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। আর পাললিক শিলা কি? এটা কিন্তু নরম, ভঙ্গুর প্রকৃতির, খুব সহজে ভেঙে যায়। উদাহরণ হিসেবে দেখো এখানে বলছে বেলে পাথর, কাদা পাথর দিয়ে তৈরি ঘরবাড়ি, চুনা পাথর অনেক সময় কাজে লাগে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, পাললিক শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে, তার সঙ্গে দেখো রূপান্তরিত শিলা কাকে বলে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসে, পড়বে, অবশ্যই পড়বে। এর পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয়। বিভিন্ন প্রাকৃতিক ঘটনার জন্য, যেরকম সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের প্রবাহ বা হিমবাহ প্রবাহ ইত্যাদি কারণে কী হচ্ছে? অনেক সময় অনেক শিলা কী হচ্ছে? ভেঙে চূর্ণ হয়ে ধীরে ধীরে সেটা মাটিতে পরিণত হচ্ছে, আর সেটাকে আমরা বলবো রেগুলেট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রেগুলেট কি? ওকে, পড়ে রাখবে। বা শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয়, রেগুলেট, এই দেখো ব্যাপারটা, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, 3টা স্টার দেওয়া আছে। মাটির সৃষ্টি নিয়ন্ত্রক, কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে সেটা আমাদের পড়তে হবে। এখানে শিলা অর্থাৎ বিভিন্ন রকম শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি তৈরি করতে পারে, বিভিন্ন রকমভাবে জলবায়ুর প্রভাবে মাটি তৈরি হতে পারে, তাই না? ঠান্ডা, গরম, শুষ্ক ইত্যাদির পরিস্থিতিতে। ভূপ্রকৃতি, জীবজগৎ, আমার তো ইচ্ছা করছিল প্রচণ্ড হারে বুঝাই, কিন্তু কী করবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেউ আমার ভিডিও দেখবেই না তখন।
এর সঙ্গে সঙ্গে মাটির দানা কি বলছে যে মাটির দানার মাপ বড় ছোট বড় বিভিন্ন রকম হয়, অর্থাৎ কোনো মাটির দেখবা ছোট হয় বড় হয়, যেরকম বালির কথা চিন্তা করো না, সেক্ষেত্রে বালির কথা চিন্তা করলে পারে কী হবে, দেখো বালি মাটির কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে দানাগুলো মোটা হয়, তার মধ্যে জল দিলে পারে বালিতে কি জল থাকে না, কারণ জল ধারণ করার ক্ষমতা বালির কিন্তু খুব কম। এরকম অনেক রকম আছে, যেরকম কাদা মাটি, সেটা হচ্ছে কি সূক্ষ্ম কাদা কি লেগে যায় না পায়ের মধ্যে, খুব সূক্ষ্ম হয়। তো এই ব্যাপারে এখানে বলেছে যে এই যে পলি মাটি বা দোআঁশ মাটিতে কী হয়, খুব ভালো চাষবাস হয়, এই সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে মাটির এক্সট্রা কিছু কাজ এখানে ছবির মাধ্যমে দিল। যাই হোক, এই চ্যাপ্টারগুলো ছিল। এরপরে আমাদের আফ্রিকা মহাদেশ আছে, ওই চ্যাপ্টারটা শুধু ওই চ্যাপ্টারটাই পড়াবো, তো অনেকটা টাইম পাবো, খুব সুন্দর করে বোঝাবো। যদি তোমাদের মনে হয় যে আমার বোঝানোটা যথেষ্ট ভালো, তাহলে বলবে দাদা বড় করে ভিডিও বানাও, আমি বড় করে ভিডিও বানাবো। আর ওই চ্যাপ্টারে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি সাজেশন হিসেবে দেবো। তবে এগুলো অর্থাৎ এই ভিডিওতে যেগুলো স্টার ছিল সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলোকেই ফলো করবে, আশা করি পরীক্ষা কমন পাবে। এরপরে পার্ট 2তে আফ্রিকা মহাদেশ নিয়ে আসবো, অবশ্যই পড়ে নিবে বা দেখবে ভিডিওটা। যখনই প্রবলেম হবে তখনই আমার ভিডিওটা তুমি রিভিশন আকারে একবার দেখে নেবে। আর এই যেগুলো আমি বললাম সেগুলো যদি পারো 2বার 3বার রিভিশন করে দাও, দেখবে পরীক্ষা একদম বিন্দাস দিয়ে আসতে পারবে। মন দিয়ে পড়াশোনা করো। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য এখন থেকে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।